আজকের পুরো देशव्यापी माननीय प्रधानमंत्री जी দুপুর 12টা থেকে সমস্ত কৃষক বন্ধুদেরকে এই পবিত্র দিনে पूर्व प्रधानमंत्री एवं भारत रत्न स्वर्गीय अटल बिहारी वाजपेयी এই শুভ জন্মদিনে যেটা আমরা পুরো দেশব্যাপী পালন করে থাকি আর এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জি ভারতবর্ষের সমস্ত কৃষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ত্রিপুরা তো 58টি ব্লকের মধ্যে 52টি ব্লকে রুবরু হবেন। বামুডিয়ায় যে সমারোহ আয়োজন করা হয়েছে এই কার্যক্রমে উপস্থিত डॉक्टर मानिक शाह महोदय, प्रेसिडेंट टीसीए, श्री कृष्णदन दास, बामुटिया अंचलेर लोकप्रिय तेजस्वी नौजवान विधायक श्री टिंकू राय, चेयरमैन टीआईडीसी, श्रीमती शीला दास, चेयरमैन पंचायत समिति, उपस्थित बड़ मात्रा आमार मायेरा बोनेरा, उपस्थित सुधीजन आमार भाईरा, बामुटियार समस्त छोट बड़ किसान बंधुरा, मीडियार बंधुरा बंधुरा बामुटिया एमन एक अंचल चोख बुझलेई कृषकेर बा किसानेर कल्पना हय। बामुटियार नामेर संगे किसान कृषक এই শব্দগুলো अपने आप सामने चले आसे। বন্ধুরা আজকের দিনে माननीय प्रधानमंत्री जी पूरे देशव्यापी किसानদের জন্য किसान सम्मान निधिर जे माध्यमे 9 कोटी कृषकদেরকে 9 कोटी कृषक परिवार के 2 घंटार मध्य डीबीडीर माध्यमे 18,000 कोटी टाका आज के किसानদের অ্যাকাউন্টে আসবে। 18,000 কোটি টাকা এই পর্যন্ত কৃষকদের কাছে একসঙ্গে 2 ঘন্টার মধ্যে 18,000 কোটি টাকা আসবে। ভারতবর্ষের ইতিহাসে এই পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী করতে পারেননি। আর বামুটিয়াতে কিষাণ সম্মান নিধি পাওয়ার 2054 জন কৃষক আছে। 2054 জন কৃষক আজকে 2 ঘন্টা আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশকে সম্বোধন করবেন তখন 2 ঘন্টার মধ্যে আমার বামুটিয়ার 2054 গরিব কৃষকের অ্যাকাউন্টে সেই পয়সা 18,000 কোটি টাকার মধ্যে একটা অংশ এই বামুটিয়াতে পৌঁছে যাবে। বন্ধুরা তার আগে কোনদিন বামুটিয়ার কৃষকরা কল্পনা করেছিল
তো দিল্লি থেকে কোনো ব্যাংক থেকে বা মুম্বাই থেকে নরেন্দ্র ভাই মোদী বলবেন, আর তার 2 ঘন্টার মধ্যে বামুটিয়ার কৃষকদের কাছে যারা কিষাণ সম্মান নিধি পাচ্ছেন তেমন 2054টি পরিবারের কাছে সেই টাকা পৌঁছে যাবে। এই ব্যবস্থা কে করেছেন? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। আরেকটি উপহারও বামুটিয়াবাসীর জন্য। গত 2 দিন আগে আরেকটি বড় উপহার দিয়েছেন আপনাদের ছেলে মেয়েদের জন্য, প্রি ম্যাট্রিক স্কলারশিপ। মানে 11 থেকে আপনার ছেলে মেয়েরা যারা পড়বে, কারণ বামুটিয়াতে বড় মাত্রায় তপশিলি জাতি রয়েছে। বামুটিয়াতে বড় মাত্রায় তপশিলি জাতি রয়েছে। কৃষ্ণধন বাবুও তপশিলি জাতি থেকে আসেন। মাননীয় প্রধানমন্ত্রীজি 2 দিন আগে ঘোষণা করেছেন যে প্রি ম্যাট্রিক যে স্কলারশিপ, যেটা এক সময় মাত্র 1100 কোটি টাকা ভারত সরকার খরচা করত, এখন আপনাদের ছেলে মেয়েদের স্কলারশিপের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি কত টাকা খরচা করবেন? 60,000 কোটি টাকা খরচা করবেন আপনাদের ছেলে মেয়ের পড়াশোনার জন্য, স্কলারশিপের জন্য। আগে কেন্দ্র সরকার মাত্র 11% টাকা দিতেন, বাকি টাকা স্টেট গভর্নমেন্টকে দিতে হতো প্রি মেট্রিক স্কলারশিপে। এখন কেন্দ্র সরকার 11%-এর বদলে 60% কেন্দ্র সরকার দেবে, বাকি টাকা রাজ্য সরকার দেবে। এবং 5 বছর যাবত আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ যাতে সুন্দর হতে পারে, ভালো পড়াশোনা করতে পারে, ভালো কলেজে পড়তে পারে, ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারে, তার ব্যবস্থা 60,000 কোটি টাকা বরাদ্দ করে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যবস্থা করেছেন। আর তার মধ্যে প্রতি বছর 5% ইনক্রিজ করবে। এই 60,000 কোটি টাকার সঙ্গে সঙ্গে প্রতি বছর, যে বছর অন্ত হবে, নতুন বছর আসবে, 5 বছর লাগাতার সেখানে 5% আবার বাড়িয়ে দেবে। সেই দিশাতে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন বন্ধুরা। তাতে বামুটিয়াবাসী বড় মাত্রায় উপকৃত হবে বন্ধুরা। আমি ওই দিন গ্রামীণ ব্যাংকের একটা বর্ষপূর্তি কার্যক্রম ছিল রবীন্দ্র ভবনে আগরতলাতে। আমি গ্রামীণ ব্যাংকের অধিকারীদের, চেয়ারম্যানদের এবং নাবার্ডের জিএমকে বলেছি যে আপনারা যান বামুটিয়াতে, গিয়ে সেখানে কোল্ড স্টোরের ব্যবস্থা করুন, বামুটিয়ার কৃষকদের সঙ্গে কথা বলুন, সেখানে সাবসিডাইজ কোল্ড স্টোরের ব্যবস্থা করুন। বামুটিয়ার কৃষকরা আগরতলার মানুষের সবজি যোগায়, খাদ্য যোগায়, অন্ন যোগায়, অন্নদাতা বামুটিয়ার কৃষকরা। তো বামুটিয়ার কৃষকরা যাতে সহি দাম পেতে পারে, তার ফসল যাতে নষ্ট না হয়, যাতে কোল্ড স্টোরে রাখতে পারে, তার জন্য ছোট ছোট কোল্ড স্টোরের চেইন বামুটিয়াতে ব্যবস্থা করুন। তাতে বামুটিয়ার কৃষকরা উপকৃত হবে আর আগরতলা বাসীরা উপকৃত হবে। বন্ধুরা, সেই দিশায় রাজ্য সরকার কাজ করছে। তার সঙ্গে সঙ্গে বামুটিয়াতে বড় মাত্রায় বর্গাদার আছে, বর্গাদার কৃষক আছে, যে জমি অন্যের নামে কিন্তু কৃষক অনেক অন্য ব্যক্তি। ত্রিপুরাতে লম্বে সময় কমিউনিস্টের সরকার ছিল, ক্ষেত মজুরের নাম নিয়ে সমস্ত কৃষকদেরকে রাস্তায় নামিয়ে দিত পার্টির মিছিল করার জন্য। কিন্তু আজকের দিনে কোন কৃষকদেরকে আন্দোলন করতে হয় না, কোন কৃষককে আন্দোলন করতে হয় না। আন্দোলন ছাড়াই মাননীয় প্রধানমন্ত্রীজি কিষাণ সম্মান নিধি দিয়েছে। এই ময়দানে কোনো ব্যক্তি বলতে পারবে যে কিষাণ সম্মান নিধির জন্য 6,000 টাকা কৃষক বছরে পাবে, তার জন্য বামুটিয়ার কোনো কৃষক আন্দোলন করেছে 6,000 টাকা দিতে হবে? কোন কৃষক দেশের আন্দোলন করেনি। বিনা আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রীজি সমস্ত কৃষকদের কাছে পৌঁছে দিয়েছেন। বন্ধুরা, আজকে বামুটিয়ার তপশিলি জাতির অংশের মানুষেরা কি আন্দোলন করেছে?
যে আমার ছেলেকে আমার মেয়েকে স্কলারশিপ বাড়িয়ে দিতে হবে, 1100 কোটি টাকার বদলে 60,000 কোটি টাকা দিতে হবে, বছরে 5% ইনক্রিজ করতে হবে, 11%-এর বদলে 60% দিতে হবে। কেউ আন্দোলন করেছে? কোথায় সেই আন্দোলনকারী? কোথায় সেই কৃষক প্রেমী? 25 বছর টানা সরকার, তার আগে 10 বছর কৃষকদের শোষণকারী যদি কোনো সরকার ছিল সেটা বামফ্রন্ট সরকার ছিল। পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কৃষককে যদি কেউ শোষণ করেছে, এই কমিউনিস্টরা শোষণ করেছে। কৃষকদেরকে ক্ষেত থেকে উঠিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে। তার ব্যবস্থা 25টা বছর লাগাতার ত্রিপুরাতে করেছে। আজকে বর্গাদার প্রকল্প কে এনেছে? ত্রিপুরাতে বর্গাদার তো প্রচুর রয়েছিল। যারা প্রকৃত কৃষক, যারা পরিশ্রম করে, যাদের কাছে এক টুকরা ভূমি নেই, অন্যের ভূমিতে অন্যের জমিতে কৃষিকাজ করে নিজের জীবন অতিবাহিত করে, অন্যের পেট পালে, আমাদের অন্যের ব্যবস্থা করে, চাউলের ব্যবস্থা করে। কই বর্গাদারের জন্য তো ত্রিপুরাতে কোনো প্রকল্প ছিল না। এই সরকার আসার পর বর্গাদারের জন্য নতুন প্রকল্প নিয়ে আসছে। প্রথম কিস্তিতে 50,000 বর্গাদারকে আমরা চিহ্নিত করেছি। তার মধ্যে 8,500 বর্গাদারকে আমরা কেসিসির মাধ্যমে সাবসিডাইজ লোনের ব্যবস্থা করেছি। কেসিসি লোনের পার্সেন্টেজ কত? ইন্টারেস্ট মাত্র 7%। সময় মতো দিলে 4%, তার মধ্যে সাবসিডিও আছে। যারা বর্গাদার, এমন 50,000 গরিব বর্গাদারকে আমরা চিহ্নিত করেছি। আগে বর্গাদাররা কেসিসি লোন কেন পেত না? কারণ কি, বর্গাদারের কাছে জমির পর্চা নেই, দলিল নেই। দলিল আর পর্চা ছাড়া কেসিসি লোন পাওয়া যায় না। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর যখন সরকার এসছে, পর্চা এবং দলিল ছাড়াও বর্গাদাররা কেসিসি লোনের ব্যবস্থা কাউকে আন্দোলন করতে হয়নি। তার ব্যবস্থাই নতুন সরকার করেছে, মোদী সরকার করেছে। বন্ধু, আজ ত্রিপুরাকে নতুন দিশা যাচ্ছে। আমি কৃষকদের জন্য গর্ব করি। আমিও গরিবের ঘরের ছেলে, আমরাও ছোটখাটো কিছু জমিন আছে, আমিও খেতে গিয়েছি। কিন্তু আমি বামুটিয়াতে এসে নিজেকে গর্ববোধ করি যে ত্রিপুরাতে আজকে জীবনমান যে উন্নয়ন হচ্ছে, তার জন্য সবচেয়ে বেশি অবদান কেউ যদি রয়েছে, ত্রিপুরা রাজ্যের কৃষকদের রয়েছে। 2017-তে বামফ্রন্টের সরকার ছিল এই রাজ্যে, মাত্র 6.4% এগ্রিকালচার গ্রোথ ছিল। কৃষির মধ্যে যে গ্রোথ হয় মাত্র 6.4%। আর 2 বছরের মধ্যে নতুন সরকার আসার পর, মোদী সরকার আসার পর, ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর, আমার বামুটিয়ার কৃষক হোক আর তেলিয়ামুড়ার কৃষক আর বেজিমারার কৃষক হোক, এই দিশাতে কাজ করেছে। ফসল বেশি ফলিয়েছে। কিষাণ সম্মান নিধির মাধ্যমে তার অ্যাকাউন্টে পয়সা এসছে। এফসি এর মাধ্যমে ত্রিপুরা সরকার প্রকিউরমেন্ট করেছে। তো 10 টাকার ধান 15 টাকা, 16 টাকা, 17 টাকা, 18 টাকা কিলো বিক্রি করছে। আজ যে কৃষকদের দিন ফিরে এসছে। আর এগ্রিকালচার গ্রোথ এখন ত্রিপুরা কোথায় গিয়েছে? 6.4% থেকে বেড়ে কোথায় গিয়েছে? 13.5%, মানে 13.5% পৌঁছে গেছে। 6.5% থেকে বেড়ে 13.5%, মানে ডাবলের চাইতে 2 বছর করে দিয়েছে। আর 25 বছরের টানা সরকার মাত্র 6.4% করতে পেরেছে। এখন যখন কৃষক জমিতে নেমেছে, 2 ফসল করছে, কুইন পাইনাপল বিক্রি হচ্ছে দুবাইয়ের বাজারে, লেবু বিক্রি হচ্ছে আমেরিকার বাজারে, তখন গিয়ে ত্রিপুরার কৃষকরা সঠিক রাস্তা পেয়ে গেছে। বন্ধুরা, আজকে নর্থ ইস্টের মধ্যে সবচাইতে কৃষিতে গ্রোথ যদি কোনো রাজ্য নাম্বার 1 আছে, আমার ত্রিপুরা রাজ্যে আছে, আমার বামুটিয়ার মানুষেরা আছে। বন্ধু, আপনাদের জন্য আমি এই সম্মান পেয়েছি, কৃষকদের জন্য পেয়েছি। আমার কৃষক পরিবারের যে বোনেরা বসে আছে রৌদ্রের মধ্যে কষ্ট করে, আপনাদের কারণে আমি সেই সম্মান পেয়েছি। আমাকে সেই সম্মান তুলে দেওয়া হয়েছে যে নর্থ ইস্টের মধ্যে ছোট রাজ্যগুলোর মধ্যে কৃষিতে সবচেয়ে বেশি গ্রোথ ত্রিপুরাতে হয়েছে। আপনারা করেছেন সেই সম্মানের ভাগিদারি। আপনাদের পরিশ্রমের কারণে আপনাদের ছেলের মুখ্যমন্ত্রী কাছে সেই উপহার এসেছে। ভারতবর্ষের মধ্যে কৃষিতে গ্রোথে ত্রিপুরা কত স্থানে আছে? পুরো ভারতবর্ষের মধ্যে কৃষি গ্রোথে ত্রিপুরা 3য় স্থানে আছে। 3য় স্থানে। আমার রাজ্য ছোট হতে পারে, কিন্তু আমার কৃষকরা ছোট নয়।
আমার রাজ্যের আয়তন কম হতে পারে, কিন্তু আমার কৃষকরা মেহনত করার মধ্যে ভারতবর্ষের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছে দিয়েছে। আর সেই সম্মান আমি কিসের জন্য পেয়েছি? সেই সম্মান পেয়েছি আমার এই কঠোর পরিশ্রমী কৃষক বোনেরা ভাইদের কারণে। আমি আর একটা বিষয় খুব খুশি, যেখানে বড় মাত্রায় আমার মহিলা বোনেরা এসছেন। জেন্টসরা তো সংখ্যালঘু হয়ে গেছেন, এখানে 80% মহিলা, 20% মাত্র পুরুষ আছে। 80% মহিলা। আর যখন মহিলা জেগে যায়, আর যখন মহিলা বেরিয়ে আসে, মনে করবেন যে অসুরের নাশ করে ছাড়বে, অসুরের নাশ করে ছাড়বে। আমরা দুর্গা পূজা করি তো কিসের জন্য করি? শক্তির আরাধনা করি, অসুরকে নাশ করার জন্য করি। আজকে বামুটিয়ার ময়দানে আমার সমস্ত দুর্গারা এসে পৌঁছে গেছেন অসুর নাশ করে। আমরা কি তৈরি করব? নরেন্দ্র ভাই মোদীর নতুন ভারত তৈরি করব, আর শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করব। শ্রেষ্ঠ ত্রিপুরা কিভাবে তৈরি হবে? বামুটিয়ার কৃষকদেরকে উন্নয়ন করতে হবে। এফসি এর মাধ্যমে প্রকল্পের ব্যবস্থা করেছে সরকার, আপনাদের বর্গাদারদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে, আপনাদের ছেলে মেয়েদের প্রি মেট্রিক স্কলারশিপের ব্যবস্থাও মোদিজি ঘোষণা করে দিয়েছে। কিন্তু বামুটিয়াতে কোল্ড স্টোরেজ তৈরি করতে হবে ছোট ছোট, তার ব্যবস্থা ত্রিপুরা সরকার করতে চলছে। তাই আমার করজোরে নিবেদন থাকবে সমস্ত বামুটিয়ার কৃষকদেরকে যে আপনারা ছোট ছোট কোঅপারেটিভ করুন। মহিলাদেরকে ত্রিপুরাতে বড় মাত্রায় এসএসজি আছে, সেলফ হেল্প গ্রুপ আছে, সেগুলোর মধ্যে কোঅপারেটিভ ডিপার্টমেন্ট থেকে পয়সা আসে, তার পয়সা বাড়িয়ে দেবো। যে বোনেরা এসএসজির মাধ্যমে ভালো কাজ করবে তাদেরকে আমি পুরস্কার দেব, তাদেরকে বেশি পয়সা দেব। আপনারা এসএসজি তৈরি করুন, এমএলএ কে বলে তার ব্যবস্থা করুন। ইউনাইটেড হন, যারা কৃষক ভাইরা আছে নিজেরাও কোঅপারেটিভ তৈরি করুন। যখন কোঅপারেটিভ তৈরি করবেন তখন সেই কোঅপারেটিভের মধ্যে ত্রিপুরা সরকার সাবসিডাইজ পয়সা দেবে, আর সেই পয়সা দিয়ে আপনি জমিতে কাজ করার সুযোগ পাবেন, ফসল লাগার সুযোগ পাবেন, তাকে রাখার ব্যবস্থা করতে পারবেন, তাকে রেখে ট্রান্সপোর্টেশন করে বড় বাজারে বিক্রি করার সুযোগ পাবেন। আর সেই দিশাতে মাননীয় প্রধানমন্ত্রীজি কাজ করে চলছে। বন্ধু, আমি আশা করি নরেন্দ্র ভাই মোদী সে কৃষক হোক আর অন্তরিক্ষে স্যাটেলাইট পাঠানোর বিষয় হোক, और टेक्नोलॉजी भारत के एगिए যাওয়ার বিষয় হোক, নওজওয়ানদের রোজগারের ব্যবস্থা হোক, মহিলা সশক্তিকরণের বিষয় হোক, সব দিশাতে মাননীয় প্রধানমন্ত্রী একযোগে কাজ করছে। এখানে বড় মাত্রায় মহিলা আছে, মহিলা সশক্তিকরণের অনেক বলি শুনেছে পুরানো সরকারের তরফ থেকে। নারী সমিতির মিছিলে এখানে অনেক বোন আছে আমার, যে নারী সমিতির মিছিলে ঘুরেছে। কিসের জন্য? একটা ভাতার জন্য। ভাতা কত? 300 টাকা, 500 টাকা, তার উপরে নয়। আজকে নতুন সরকার আসার পরে ভাতা কত করেছে? প্রথম কিস্তিতে সমস্ত ভাতা 1000 টাকা করে করা হয়েছে। আমরা বলেছিলাম ভিশন ডকুমেন্টসে 2000 টাকা করে ভাতা দেব। আমাকে কমিউনিস্টের বন্ধুরা প্রশ্ন করে, আপনি তো 2000 টাকা বলেছেন, মাত্র 1000 করেছেন। আরে বাবু, সরকার এখনো যায়নি, 2.5 বছর সময় আছে, 2000ই করে দেব। 1000 তো আমরাই করেছি। 1000 করার জন্য কাউকে আন্দোলন করতে হয়নি, আর 2000 করার জন্য আপনাদের আন্দোলন করতে হবে না। বিনা আন্দোলনে সরকার কাজ করে। নিজের জীবনকে শক্তিশালী করার জন্য সমস্ত তাকত লাগিয়ে দিন, সমাজকে শক্তিশালী করার জন্য সমস্ত তাকত লাগিয়ে দিন, দেশ এবং রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য তাকত লাগিয়ে দিন, সরকার আপনি আপ কাজ করে যাবে। মাঝখানে ভাতার বিষয়ে বলছে বিপ্লব দেব 30,000 নতুন ভাতা তো দিচ্ছে, কিন্তু 40,000 ভাতা কেটে দিচ্ছে। আসলে কি ভাতা আমি কেটেছি? আমি আজকে আমার বোনেদেরকে আসল বিষয়টা বলবো, আমি কেউর ভাতা কাটতে চাই না বন্ধু। আমি 30,000 নতুন ভাতার ব্যবস্থা করেছি,
আর পুরনো ভাতা যেগুলো ছিল অনৈতিক ভাবে, মানুষের দোষ নেই, অনৈতিক ভাবে পুরনো সরকার সেই ভাতাগুলোকে মানুষকে অনৈতিক পদ্ধতিতে দেওয়ার ব্যবস্থা করেছে। সেগুলি যখন স্ক্রুটিনি করেছি তো আমার সামনে সব এসে ধরা পড়ে গেছে। এখন যদি সেগুলোকে কেস করি তো বহু অফিসার মন্ত্রীর নামে কেলেঙ্কারি আসবে। এই কাজগুলো আগে করা যেত না। আর আমার মায়েরা বসে আছে, বাড়িতে যদি 100 টাকা আসে তো তার হিসাব করে আজকে কত টাকা খরচা করবো, কত টাকা চাল কিনবো, কত টাকা ডাল কিনবো, কত টাকা ছেলের পড়ার জন্য রাখবো, কত টাকা স্বামীর মেডিসিনের জন্য রাখবো, আর কত টাকা বাঁচিয়ে রাখবো। হিসাব করি কি করি না? প্রত্যেক হিসাব করি, মাসিক হিসাব করি, দৈনন্দিন হিসাব করি। সরকারের কাজ নয়, সরকার হিসাব করবে না কাকে ভাতা দিচ্ছে, কেন ভাতা দিচ্ছে, কত টাকা দিচ্ছে, তার স্ক্রুটিনি করবে না। 25 বছর যাবৎ ক্রমাগত বামফ্রন্ট সরকার কেন স্ক্রুটিনি করেনি? সেই কাজটা তো আমাকে করতে হচ্ছে। আর স্ক্রুটিনি করার পর কি এসছে? স্ক্রুটিনি করার পর এসছে 1800 প্রায় 1900-এর কাছাকাছি মরা মানুষ ভাতা পায়। আমার দিদিরা বলুন তো, এই প্রেতাত্মাদের ভাতা দেব কি? আপনারা যদি কোন দিয়ে দেব? মরা মানুষের ভাতা দিতাম, ভূতের ভাতা দিতাম, প্রেতাত্মারে ভাতা দিতাম। তো প্রেতাত্মার ভাতা বন্ধ করেছি, ওর আত্মাকে ভাতা দেওয়ার বন্দোবস্ত করেছি। অন্যায় করেছি? প্রেতাত্মার ভাতা বন্ধ করেছে। এই বন্ধ করার দায়িত্ব পুরনো মুখ্যমন্ত্রী ছিল না? উনার সময় আত্মাকে ভাতা দেওয়া হতো না, প্রেত আত্মাকে ভাতা দেওয়া হতো। মানে কমরেড মরে গেছে, তারপরও কমরেড ভাতা পায়, তার ব্যবস্থা করেছিল। তার জন্য সেই ভাতা কাটা গেছে। 305 জন মহিলা এমন আছে যে সে রিম্যারেজ হয়ে গেছে, আবার বিবাহ হয়ে গেছে। বিবাহের পরে শাখা সিন্দুর পরে আবার বিধবা ভাতাও নেয়। দিতাম নি তারা ভাতা? দিতাম? সবাই না করে। তো 305 জনের ভাতা কাটছি। যারা প্রকৃত বিধবা তাকে দেব। রিম্যারেজ হয়ে গেছে, তোর স্বামী আছে, তার ব্যবস্থা করবে অন্যের। কিন্তু যার স্বামী নেই, বিধবা বোন, তাকে যদি 1000 টাকা মাসে পায় তো তার কি লাভ হবে না? সেটা কেটেছে। এপিএল যারা এপিএল আছে এমন প্রায় 12,000 পরিবারকে ভাতা দিয়েছে। কেন্দ্র সরকারের যে ভাতার নিয়ম আছে, কেন্দ্র সরকারের ভাতা আছে, রাজ্য সরকারেরও ভাতা আছে। কেন্দ্র সরকারের ভাতার নিয়ম যে বিপিএল এবং অন্ত্যোদয়, কেন্দ্র সরকারের ভাতার নিয়ম যে বিপিএল এবং অন্ত্যোদয় তাকেই ভাতা দেওয়া যাবে। রাজ্য সরকারের যে ভাতা আছে, 2017-এর একটা নোটিফিকেশন আছে পুরনো সরকারের, এপিএল হলেও 1 লাখ টাকার নিচে ইনকাম বার হলে সে ভাতা পেতে পারে। কিন্তু সেই কমিউনিস্ট সরকার কি করেছে? যারা বি ক্যাটাগরির কমিউনিস্ট, মানে এ ক্যাটাগরির নয়, হয়তোবা কংগ্রেস থেকে এসে, বিজেপি থেকে এসে সিপিএম হয়েছে, তার জন্য যারা সিপিএম থেকে এপিএল, তাদেরকে ইনকাম বার সার্টিফিকেট দিয়ে ভাতার ব্যবস্থা করছে স্টেটের। আর যারা বিরোধী পার্টি থেকে নতুন সিপিএম এসছে, তাদের ভাতার ব্যবস্থা করেছে এপিএল। কেন্দ্র সরকারের নিয়মের ভাতা দিয়ে বসে আছে, কেন্দ্র সরকারকে মিথ্যে কথা বলেছে, প্ররোচনা করেছে। আর যখন স্ক্রুটিনি করেছি তখন সেই নিয়ম অনুসারে সেই এপিএল দের ভাতা প্রায় 8,000-এর কাছাকাছি কেটে গেছে। কিন্তু আমরা ঘোষণা করেছি আগামী 25শে জানুয়ারি পর্যন্ত 2021-এর আবার আমার যারা এপিএল এর জন্য ভাতা কাটা গেছে তারা আবার ফর্ম ফিল আপ করবে।
রাজ্য সরকার কেন্দ্র সরকারের ভাতা নয়, রাজ্য সরকারের কোটা দিয়ে সেই 8,000 ভাতাধারীকে রাজ্য সরকারের কোটা থেকে সমস্ত এপিএলধারীকে দেওয়ার ব্যবস্থা করবে, তার ব্যবস্থা করেছি, স্থায়ী সমাধান করেছি। না হলে যে কোনো নেতা বা অফিসার ধমকি দিব, এই আপনার এটা তো ভাতাটা যে পান এটা সেন্ট্রালের তো পান না, আপনি একটা দেবো, দিদি ডরে থাকা। এখন আপনাদের ভয় পেতে হবে না, রাজ্য সরকারের কোটা থেকে 1 লাখ টাকার নিচে ইনকাম বাড়ার সার্টিফিকেট দিয়ে এপিএল কেই দেব, তো বুক ফুলিয়ে কেউ ধমকি দিতে পারবে না যে তোমার ভাতা কেটে দেব, কারণ কি সুবন্দোবস্ত করে দেব, ভাতা আপনার কাছ থেকে কাটবে না, মৃত্যু পর্যন্ত ভাতা আপনার সঙ্গে যাবে, কিন্তু প্রেত আত্মাকে দেব না, বাস এতে নেই। সেই ব্যবস্থা করেছে। আরেক ভাতা কে পাচ্ছিল? বড় মাত্রায় ভাতা, প্রায় 10,000 ভাতা এমন আছে যাদের ঘরে সরকারি চাকরি আছে। হয়তোবা যখন ভাতা পেতেন তখন হয়তোবা ছেলে মেয়ে বা কারোর সরকারি চাকরি ছিল না, পরবর্তী সময় সরকারি চাকরি হয়ে গেছে, তো ভাতার নিয়ম আছে, যদি সেই পরিবারে সরকারি চাকরি কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো হয়ে যায় তো সেই পরিবারের ভাতাকে সারেন্ডার করতে হয়। সরকারি চাকরি 40,000 টাকা বেতনও পাচ্ছে, আবার গরিবের ভাতার 1,000 টাকা নিয়ে যাচ্ছে। কত লালচ! আরে তোমার বাড়িতে সরকারি চাকরি হয়ে গেছে, তুমি যদি ভাতাটা সারেন্ডার করে দাও তো গরিব পরিবারে, গরিব কৃষক পরিবারে 1,000 টাকা ভাতা পেতে পারে। সেটা পুরনো সরকারের দায়িত্ব ছিল না, বলে এই পরিবারকে চাকরি দিয়েছি তো এই ভাতাটা কেটে দেওয়া। কেন কাটেনি? কাটার দায়িত্ব কার ছিল? পুরনো সরকারের ছিল, কিন্তু সেটা করেনি। আমরা এসে সেটা কাজটা করেছি, যেখানে সরকারি চাকরি রয়েছে সেই পরিবারের ভাতা আমরা কাটার ব্যবস্থা করেছি। কারণ কি, কেটে যেই পরিবারে সরকারি চাকরি নেই, গরিব আছে, পাওয়ার যোগ্য, সেই বোনদেরকে সেই বুজুর্গদেরকে দেওয়ার ব্যবস্থা এই সরকার করেছে। তাহলে এই অন্যায় কোথায় করেছে এই সরকার? বলুন তো দেখি, কোন জায়গায় অন্যায় করেছে? যে ভাতাগুলি চিহ্নিত করেছিলাম তার মধ্যে 29,000 ভাতাকে আবার ফর্ম ফিল আপ করার ব্যবস্থা করে দিয়েছি। 29,000 ভাতার ব্যবস্থা আবার নতুন করে কাগজপত্র জমা করে দিলে তার ব্যবস্থা হয়ে যাবে। একদিকে 30,000 হয়েছে ফ্রেশ, আবার সেই 29,000-ও 25শে জানুয়ারি পর্যন্ত সময় দিয়ে দেওয়া হয়েছে সমস্ত কিছু করার জন্য। সেই ব্যবস্থাই সরকার করেছে। তাই বন্ধুরা, আমার বিষয় সমাপ্ত করার আগে আমি আবার এই বড় মাত্রায় নারী শক্তি যে একত্রিত হয়েছে রৌদ্রের মধ্যে, যারা জেন্টস আছে আমি দেখি কি যায় ওই কাঁঠাল গাছের নিচে, এটা কি আম গাছের নিচে, আর সমস্ত আমার বোনেরা সকাল থেকে আমি এসে দেখেছি এখানে মাথায় একটা কাপড় দিয়ে বসে আছে। আরে ভাইয়া শিখো ইনসে, যে মাতৃশক্তি, তার জন্য বললাম যে মাতৃশক্তি জেগে যায় যে রোদ বান তুফান কোনো কিছু মাল কোলায় না। শুধু মাতৃশক্তি যদি জেগে যায় তখন তার সামনে রৌদ্র কিছু করতে পারে না, বাতাসও কিছু করতে পারে না, অগ্নিও কিছু করতে পারে না। কারণ কি, মাতৃশক্তি সবচেয়ে বড় শক্তি। আর নরেন্দ্র ভাই মোদীর কাছে যদি কোনো বড় শক্তি আছে সে হচ্ছে সামনে যে বসে আছে সেই মাতৃশক্তি। পুরো দেশব্যাপী যত মা আছে, যত বোন আছে, সমস্ত বোন মাদের আশীর্বাদ নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে রয়েছে, কৃষকদের আশীর্বাদ নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে রয়েছে, গরিবদের আশীর্বাদ নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে রয়েছে। মোদীর একটাই দোষ, মোদী গরিব ঘরের কিষান পরিবারের, আর কোনো দোষ নাই বন্ধু। বামুটিয়ার মতো যে গরিব কৃষক পরিবার রয়েছে তাদের পরিবার থেকে নরেন্দ্র ভাই মোদী এসছে, এটাই মোদীর দোষ, এছাড়া আর কোনো মোদীর দোষ নেই বন্ধু। তাই আমি আশা করি আপনারা সুন্দরভাবে বসে এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি 12টা থেকে রুবরু হবেন। আপনাদের সামনে স্ক্রিন আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে বড় বড় ঘোষণা দেবেন, আপনাদেরকে শুনবেন, কৃষকদের সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন এবং বামুটিয়ার কৃষকদেরকে মোদীজি বসে বসে দেখবেন। সেই ভাগ্য আমরা পেয়েছি। বামুটিয়ার কৃষকরা আপনারা নিজ নিজ স্থানে সুন্দরভাবে বসে থাকবেন আর মোদীজিকে দেখিয়ে দেবেন যে আমাদেরকে রৌদ্র পরাজিত করতে পারে না মাননীয় প্রধানমন্ত্রীজি। আমরা
পরাজিত করতে পারি অসুরকে, তাই আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আমরা আপনাদের সঙ্গে আছি। আপনি কৃষকদের জন্য যে কাজ করছেন, সমস্ত বামুটি আপনার সঙ্গে রয়েছে, সেই দিশাতে আপনি কাজ করুন। স্বনির্ভর ভারত তৈরি করুন আর স্বনির্ভর কৃষক তৈরি করুন। আমি আশা করি আমার সমস্ত ভাই বোনেরা, কৃষক বন্ধুরা, আপনারা এখানে সুন্দরভাবে বসে নরেন্দ্র ভাই মোদীর যে রাষ্ট্রকে সম্বোধন করবেন, সেই সম্বোধন সুন্দরভাবে শুনে আমরা আমাদের জীবনে সেগুলো লাগু করব, বামুটিয়াতে লাগু করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, भारत माता की जय। माननीय रूपाला जी और माननीय